নমস্কার ফ্রেন্ডস। তো আজকে আমরা পড়াবো যে ভারতবর্ষে ইংরেজদের আগমনের পর ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা এবং অর্থনৈতিক যে পতন সেই বিষয়গুলো কিন্তু আজকে আমরা আলোচনা করব। ইংরেজদের আসার পূর্বে ভারতবর্ষে কিন্তু অনেক বিদেশি শক্তি আক্রমণ করেছে। শক, হুন, দল, পাঠান, মুঘল একদিকে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। তো তারা কিন্তু ভারতবর্ষের সমাজের সাথে ভারতবর্ষের অস্তব্যস্তের সাথে কিন্তু তারা একাত্ম হয়ে গেছে। কিন্তু ইংরেজরা কেবলমাত্র ভারতবর্ষকে শোষণ করেছে, তারা কোনোদিনই ভারতবর্ষের সাথে একাত্ম হতে পারেনি। যার ফলস্বরূপ ইংরেজদের মতো ক্ষতি আসার পর কোনো বিদেশি আক্রমণের থেকে হয়নি। বিদেশি আক্রমণ হয়েছে, তারা লুণ্ঠন করেছে, এটা ঠিক, কিন্তু তাতে আবার ভারতবর্ষের শিল্প, ভারতবর্ষের কৃষি, ভারতবর্ষের যে অর্থনৈতিক যে কাঠামো, সেই পরিকাঠামো কিন্তু নষ্ট হয়নি। কিন্তু ইংরেজরা আসার পর এটা একদম পুরো নষ্ট হয়ে গেছে। প্রথমেই বলি যে ভারতবর্ষের তথা যে কোনো দেশের অর্থনীতির মূল দুটি মেরুদণ্ড, এক হচ্ছে শিল্প, একটা হচ্ছে কৃষি। আমরা ইকোনমিক্সে পড়েছি যে 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 দেশে শিল্প বেশি এবং কৃষি কম, সেই দেশ কিন্তু তত উন্নত। অথবা শিল্প, কৃষি দুটি সাম্যতা যদি বজায় থাকে, তবু কিন্তু সে দেশ অর্থনৈতিক বিষয়ে অনেকটাই ঠিকঠাক। কিন্তু যদি তার বিপরীত হয়, অর্থাৎ কৃষি বেশি শিল্প কম, সেই ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিককে নিম্ন শ্রেণীর অর্থব্যবস্থা হিসাবে ধরা হয়। তো যখন ইংরেজরা ভারতবর্ষে আসেনি, তার আসার আগে ভারতবর্ষে বিদেশি বাণিজ্যে ভারতবর্ষের 33% ভাগ ছিল। মানে বিদেশি রপ্তানি দ্রব্য তার মধ্যে 33% ভারতে। কিন্তু যখন ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে চলে যায়, তখন ভারত মানে বিদেশের বাজারে ভারতের অর্থনীতিতে ভারতের ভাগ ছিল মাত্র 1%। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কিরকম ভাবে শোষণ চলেছিল। প্রথমেই আসি শিল্প ও কারিগরদের দুরবস্থা। ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে এবং সেই শিল্প বিপ্লবের ফলে মেশিনের মাধ্যমে তারা বিভিন্ন বস্ত্র, বিভিন্ন চর্মশিল্পের দ্রব্যাদি থেকে, কাঁচ থেকে শুরু করে যে কোনো প্রয়োজনীয় জিনিস, বিভিন্ন উপহারের জিনিস, বাসনপত্র থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তারা মেশিনের সাহায্যে তৈরি করছে। যেহেতু তারা মেশিনের সাহায্যে তৈরি করছে, তাদের সময় কম লাগছে এবং অল্প সময়ে অনেক বেশি দ্রব্যাদি উৎপন্ন হচ্ছে। তারপরে সেগুলো তারা সস্তায় বেচতে পারছে। ভারতীয় দ্রব্য হচ্ছে একটু উন্নত মানের দ্রব্য, তারা হাত দিয়ে তৈরি করছে, যেটা মেশিনে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ভারতীয় সেটা তৈরি করতে হয়তো সারাদিন লেগে যাচ্ছে, অনেক সময় লেগে যাচ্ছে। কিন্তু কোয়ালিটি দিক থেকে ভারতের দ্রব্য কিন্তু অনেক ভালো। বিদেশিরা কিন্তু চাইছে যে আমরা ভারতের দ্রব্য নেব। কিন্তু একটা কথা ভাবো, আমি এখানে কিছু মাল উৎপন্ন করছি, আবার বিদেশ থেকে কিছু মাল আসছে ভালো, তাহলে আমি কি চাইবো যে এখানকার মালগুলো, বিদেশ থেকে মালগুলো আসুক আর আমার মালগুলো বন্ধ? তখন তারা কি করছে, তারা ভারতীয় দ্রব্যের উপরে বেশি পরিমাণ ট্যাক্স লাগাচ্ছে, যাতে বিদেশে ভারতীয় দ্রব্যের মান একদম কমে যায়, মান কমে যায় না, ভারতীয় দ্রব্য যাতে মানুষ নিতে না পারে। এবার ধরো যাদের খুব কোয়ালিটি, দেখো এখন ধরো আইফোন ভালো, কিন্তু সবাই কি আইফোন নিতে পারে? পারি না। ঠিক সেই ব্যবস্থাটা সেটা হবে, যে এরকম অবস্থাটা কিন্তু তখন ঠিক ছিল। তো এরকম ভাবে ভারতবর্ষে কিন্তু রপ্তানি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বিদেশের বাজারে। ফলে কি হচ্ছে, এখানকার কারিগররা বেকারত্ব দিকে ঢলে পড়ছে, তাদের কাজ থাকছে না, তাদের যে মালপত্রগুলো তৈরি করছে কোনো মহাজনে সে নিয়ে যাচ্ছে না, কারণ তাদের বিক্রি হচ্ছে না। তার ফলে কি হলো, বিদেশের বাজারে ভারতীয় রপ্তানি একদম বন্ধ হয়ে যেতে শুরু করলো। দেশীয় জায়গাতে মানে ভারতবর্ষে আন্তরিক চাহিদার জন্য কিন্তু প্রচুর পরিমাণ দ্রব্য প্রয়োজন, সেগুলো কিন্তু ইংরেজ যেহেতু শাসন করছে, ইংরেজরা তাদের দেশ থেকে মাল নিয়ে আসছে এবং এখানে বিনা ট্যাক্সে দিচ্ছে। তারপরে কি হচ্ছে, তাদের দামটা সস্তায় পাওয়া যাচ্ছে। যখন
ভারতীয় দ্রব্য ও ইংরেজদের তৈরি দ্রব্য পাশাপাশি নামানো থাকছে, তখন সাধারণ মানুষ চয়েস করছে কাকে? ভারতীয় দ্রব্যটাকে ছেড়ে ইংরেজদের তৈরি জিনিসপত্র। তারপরে কি হচ্ছে, আন্তরিক চাহিদা মেটানোর জন্য যে দ্রব্য উৎপাদন সেগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে থাকছে। যেমন মুর্শিদাবাদ, সুরাট, ঢাকা এই সমস্ত যেগুলো শিল্প উন্নত শহর জায়গা, সেগুলো কিন্তু আস্তে আস্তে শিল্পহীন হয়ে পড়ছে। একটা জায়গায় শিল্প হলে সেখানে মানুষ অনেক কারিগর লাগে, অনেক কিছু শ্রমিক লাগে, অনেক মানুষজন থাকে। কিন্তু যদি না শিল্পটা চলে তাহলে সেক্ষেত্রে কি হবে? সেখান থেকে মানুষ উঠে চলে আসবে। এই সমস্ত জায়গায় মানে মানুষের বসবাস 10% হয়ে গেছিল, যেখানে 100% 10-এর মধ্যে 10% সেখানে বসবাস করতে শুরু করছে। কার্পাস, চামড়া এই সমস্ত শিল্পের জন্য কাঁচা মালের অভাব হয়ে যাচ্ছিল দেশে, কারণ বেশিরভাগ কাঁচা মাল ইংরেজরা এখান থেকে নিয়ে চলে যাচ্ছিল এবং তাদের ইন্ডাস্ট্রিতে দিচ্ছিল এবং সেখান থেকে বানিয়ে এসে এখানে বিক্রি করছিল। তারপরে কি হচ্ছে, তাদের লাভই লাভ, তাদের কাঁচা মালের যোগান হয়ে যাচ্ছে, ট্রেন ব্যবস্থা চালু করে অল্প টাকায় পরিবহন হচ্ছে, ভারতের সেখানে মেশিনের মাধ্যমে তৈরি করছে এবং দিচ্ছে কাকে? ভারতীয়, মানে এখানকার জিনিস দিচ্ছে, এখানকার জিনিস দিচ্ছে। এই কিন্তু অবস্থা কিন্তু চলছে। গ্রামীণ অর্থব্যবস্থা, যে গ্রামীণ যে শিল্পগুলো, একজন ইংরেজ কবি লিখছে যে গ্রামীণ শিল্পের মধ্যে রেল ঢুকে পড়েছে। মানে কি, যখন রেল ছিল না তখন কি হতো, এক জায়গার মাল কিন্তু আরেক জায়গায় আসতে চাইতো না। ধরো যদি রেল ব্যবস্থার মধ্যে না থাকতো, ধরো কলকাতায় একটা মাল আসছে বর্তমানে কিছুক্ষণের মধ্যে চলে আসছে 1 ঘন্টার মধ্যে, কিন্তু যদি এটা না হতো, রেল তৈরি হতো, যদি মানুষটা হেঁটে রেল ব্যবস্থা না থাকতো, তাহলে সেখান থেকে একটা মাল আস্তে আস্তে কিন্তু এখানকার মানুষ কি করতো, ওখানে একটা কিছু নিয়ে যেত, ওটা অল্টারনেট কিছু নিয়ে যেত, কিন্তু সেটা হচ্ছে না। যেমন আগে কি ছিল, যে গ্রামের কিছু তাঁতি, তারা তাঁত বুনতো, কিছু কাঠের কাজ করতো, কিছু জন অন্য কাজ করতো, সেগুলো কি সেই গ্রামের মানুষগুলো দিত। কিন্তু যখনই দেখছে বাইরে থেকে একটা মাল কম টাকায় এখানে আসছে, তখন তারা গ্রামের যে তৈরি যে জিনিসপত্র সেগুলো কিন্তু নিতে চাইছে না, এবং তারা কিন্তু সেখান থেকে বাইরে চলে যাচ্ছে। এভাবে কিন্তু ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের শিল্প ও পরিকাঠামো কিন্তু একদম ধ্বংস হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, যখন দেখছে আমাদের পরিকাঠামো ঠিকঠাক চলছে না, শিল্প ঠিকঠাক হচ্ছে না, আমাদের জিনিসপত্র কেউ নিচ্ছে না, তারা কিন্তু কৃষি নির্ভর হয়ে পড়ছে। ধরো কোনো পরিবারে দুটি ছেলে, একটি ছেলে কোনো কিছু কারিগরি কাজ করে, আর একটি ছেলে চাষবাস করে। সে যখন চাষবাস করছে, তার যে পরিমাণ জমি আছে সেখান থেকে তার দিব্যি চলে যাচ্ছে, আর সে শিল্পকর্ম করে খাচ্ছে বলে তার কিন্তু সংসার ঠিক চলে যাচ্ছে। কিন্তু যখন তার শিল্প বন্ধ হয়ে গেল, অথবা কিছু চাকরি করতে সেটা নষ্ট হয়ে গেল, তখন কি করবে? সে গ্রামে আসছে বাধ্য হয়, সে শহরে থাকছে না, সেখানে রোজগার নেই, সে গ্রামে এসে কি করছে, তার ভাই জমি চাষ করছে, সেখানে তারও ভাগ আছে, সে জমিটা দুভাগ হচ্ছে, এবং তাতে কি হচ্ছে, এরও ঠিকঠাক ভাবে সচ্ছল চলছে না, এরও ঠিকঠাক ভাবে সচ্ছল চলছে না। এরপর ভারতবর্ষের অবস্থা কৃষি নির্ভর হয়ে যাচ্ছে। কৃষকদের দারিদ্রতা, কৃষকদের দারিদ্রতা স্বাধীনতার আগেও ছিল, স্বাধীনতার পরবর্তীকালেও আছে সমানভাবে। 1857 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে কৃষকদের উপর ট্যাক্স সংগ্রহ হতো 15.3 কোটি, কিন্তু সেই ট্যাক্সটাই 1936 সালে এসেছে 35.8 কোটি টাকা। মানে তুমি বোঝো, প্রায় দুই গুণের থেকে 3 গুণের থেকে কিছু কম টাকা কিন্তু তারা ট্যাক্স বসাচ্ছে। তার ফলে কি হচ্ছে, কৃষকদের অবস্থা খারাপতর থেকে খারাপতম হয়ে পৌঁছেছে। তাছাড়া প্রথমেই বললাম তোমাদের যে শিল্পীগুলো আসছে, সেই শিল্পীদের যেগুলো কাজ নেই, তারা এসে কৃষি নির্ভর হয়ে পড়ছে, তারা শ্রমিকের কাজ করছে। ফলে কি হচ্ছে, যেখানে একটা জমি চাষ করতে যেখানে হয়তো 20টা শ্রমিক দরকার লাগছে, সেখানে 100 শ্রমিক এসে জড়ো হয়ে যাচ্ছে, ফলে তাদের দামও কিন্তু কমে যাচ্ছে। তখন কেউ বলছে আমরা 100 টাকা করবো না, বলছে না আমরা সেটা করবো সে কাজটা। তাহলে কি হচ্ছে, যাদের একটু বেশি পরিমাণে যাদের ধনী ব্যক্তি তাদের কিন্তু লাভ হচ্ছে, কিন্তু বাকিদের কিন্তু কোনো কিছুতেই লাভ হচ্ছে। নতুন জমিদারদের উদয়, পুরাতন জমিদারদের মাধ্যমে ইংরেজরা ট্যাক্স আদায় করতো, চিরস্থায়ী বন্দোবস্ত আমরা করেছি। আর এটাও করেছে সূর্যাস্ত আইনের কথা, যে সূর্যটার আগে যদি ট্যাক্স দিতে পারতো, যে পরিমাণ টাকা ইংরেজরা চাইতো 11/10 সেই টাকা যদি না কর দিতে পারতো, তাহলে ইংরেজরা তাদের জমিদারি কিন্তু সমাপ্ত করে দিত। তো
তো সেই জমিদারি সমাপ্ত কিন্তু এদের ক্ষেত্রেও হলো, যেগুলো মানে কি বলবো, প্রায় অর্ধেক জমিদার কিন্তু তাদের জমিদারি হারিয়ে ফেললো। তাছাড়া মহলারি বন্দোবস্ত, রাজবাড়ি বন্দোবস্ত, এই সমস্ত বন্দোবস্তে কৃষকরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার সাথে সাথে কিন্তু জমিদাররাও ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এর ফলে জমিদারিগুলো কাদের কাছে আসছে? জমিদারিগুলো আসছে বিভিন্ন সওদাগরদের কাছে, বিভিন্ন ব্যবসায়ী মানুষদের কাছে, বিভিন্ন মহাজনদের কাছে। তারা কিন্তু শুধু টাকার জন্য, জমিদারদের কি ছিল, কিছু কিছু মানে সবার কথা বলছি না, অনেকজনের ছিল যে কৃষকদের প্রতি তাদের একটা দরদ ছিল, কারণ সেই জমি তারা চাষ করছে, সেখান থেকে তো তাদের আয় হচ্ছে, তো তাদের প্রতি কিন্তু একটা সম্পর্ক মোটামুটি ঠিকঠাক ছিল, খুব ভালো বলবো না, তবে ঠিকঠাক ছিল। কিন্তু যখন এটা জমিদার থেকে যখন কোনো বণিক শ্রেণী, কোনো সওদাগরদের হাতে পড়ে যাচ্ছে, তারা কিন্তু শুধু টাকা দিচ্ছে, তারা সেই জমিগুলো থেকে শুধু মানে প্রচুর পরিমাণ ইংরেজরা যদি বলছে এত টাকা দিতে, এরা তো আরো বেশি করে বলছে, এবং কৃষক থেকে উৎপীড়ন করে, পিটিয়ে মেরে, মারধর করে তাদের কাছ থেকে ট্যাক্সগুলো নিয়ে নিচ্ছে, এবং সেখান থেকে তারা মুনাফা অর্জন করছে, এবং কৃষকরা শেষ হচ্ছে, ইংরেজদের যেমন পাচ্ছে তেমনই পাচ্ছে, কিন্তু কৃষকদের শোষণের হারটা কিন্তু জমিদার থেকেও নতুন জমিদারদের হাতে আরো বেশি পরিমাণ হয়ে যাচ্ছে হাত দিয়ে। তো তারপরে কি হলো, ভাগ চাষের উদয়, মানে এই যে এই জমি তোমাকে আমি চাষ করতে দিলাম, এখান থেকে তোমাকে এই পরিমাণ আমাকে দিয়ে দিতে হবে, তারপর তুমি যা খুশি করো। এই যে ব্যবস্থাটা, জমিগুলো লিজে নেওয়া, জমিগুলো ভাগ চাষ করা, এই ব্যবস্থাটা কিন্তু এই নতুন জমিদারদের উদয়ের পর থেকেই কিন্তু শুরু হতে থাকে। এরপর আসে ইংরেজরা এত পরিমাণ ট্যাক্স নিচ্ছে, জমিদাররা এত পরিমাণ শোষণ করছে, কিন্তু যে জমি থেকে তাদের এই অর্থ আসছে, সেই জমিদার কিন্তু তাদের সেই জমির উন্নতি সাধনের কোনো পথ কিন্তু ইংরেজরা করছে না। যেমন বলি, 60 কোটি টাকা খরচ করা হচ্ছে রেল নির্মাণের জন্য, কিন্তু সেই 50 কোটি টাকার মতো খরচ করা হচ্ছে কৃষি ব্যবস্থা উন্নতির জন্য। ধান যে কোনো ফসল হবে কোথা থেকে, যদি তখনকার দিনে এখনকার দিনের মতো তার সাবমার্সিবল ছিল না, বা পাম্প চালের জলের ব্যবস্থা তো ছিল না, সেচ প্রণালী, ডিবিসি যেমন নদী থেকে জল এক জায়গায় আবদ্ধ করে রাখে, এবং সেখান থেকে জল বিভিন্ন ক্যানেলের মাধ্যমে আসে, সেই ব্যবস্থাগুলো তৈরি করলে তবে তো জল হবে। যদি বৃষ্টির উপর হয়ে ধরে রাখে, যে বছর বৃষ্টি হবে সে বছর ফসল করবে, যে বছর হবে না সে বছর ফসল করবে না। কিন্তু ইংরেজরা তো সেই ট্যাক্স কিন্তু নিয়ে যাবে, ফসল করলেও কি না। মানে প্রায় দেড় স্বাধীনের কাছাকাছি সময়ে 1939 এর কথা বলছি, প্রায় 3,18,00,000 মানুষ তখনও পর্যন্ত ওই কাঠের লাঙলে হাল দিত। মানে তখন লোহার পাতটাও তাদের মধ্যে, মানে লাঙলে লোহার লাগার ফান্ডা, সেটাও তার কাছে থাকতো না। কিরকম প্রাচীন পদ্ধতিতে চাষবাস ছিল। তারপর ছোট ছোট যৌথ হয়ে গিয়েছিল জমিগুলো, আমি প্রথমেই বললাম যে শিল্পীতে এরকম যারা করতো শিল্পকর্ম, তাদের শেষ হয়ে যাওয়ায় তাদের জমি নির্ভর হয়ে পড়ে, ফলে জমিগুলো ভাগ হয় এবং ছোট ছোট যৌথ, এবং সেই যৌথ চাষ করা কিন্তু আস্তে আস্তে কঠিন হয়ে পড়ছিল, যে কিভাবে করবে। উন্নত কোনো বীজ নেই, উন্নত কোনো খাদ নেই, কোনো রাসায়নিক সার নেই, কোনো কীটনাশক নেই, যা হচ্ছে শুধু সেই প্রাচীন পদ্ধতিতে গোবর, ঘাস, খড়, এই সমস্ত পচিয়ে যে পরিমাণ সার তৈরি হচ্ছে, তাতে যা উৎপন্ন হলো। ভাগ চাষ ব্যবস্থা, আমরা আগেই বললাম যে ভাগ চাষ ব্যবস্থা কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে। এইরকম ভাবে কিন্তু তাছাড়াও রেওতারি বন্দোবস্ত, মহলারি বন্দোবস্ত, ডাইরেক্ট কৃষকদের কাছ থেকে প্রচুর পরিমাণ ট্যাক্স নেওয়া, তাদের দুর্নীতি আরো অবস্থা শোচনীয় হয়ে উঠলো। কিন্তু মেন ব্যাপার হচ্ছে, যেখান থেকে টাকাটা সংগ্রহ হচ্ছে সেদিকে তাদের কোনো নজর নেই, এই হচ্ছে দুঃখের বিষয়। এর ফলে মানে ভারতবর্ষের পুরো অর্থ অবস্থা একদম পুরো শেষের দিকে চলে যাবে। মানে মানুষ এরপর এমন এক পর্যায়ে আসবে যে মানুষ অনাহারে মৃত্যুবরণ করবে। তবে যখন কিছুতেই কিছু নেই, শিল্প ঠিকঠাক চলছে না, তারপর কৃষকও ঠিকঠাক চলছে না, তখন কিছু আধুনিক শিল্পের বিকাশ কিন্তু তারা আস্তে আস্তে ঘটাতে শুরু করে ভারতবর্ষে। যেমন কাপসাজি, বোম্বাই তখনকার দিনে বস্ত্র মিল, কাপড় মিল শুরু হলো। পশ্চিমবঙ্গের রেশরাতে চটকল শুরু হলো।
প্রায় তখনকার দিনে 1905 সালে এক গণনায় দেখা গেছে যে 206টি বস্ত্র মিল বা কাপড় মিল এবং প্রায় 36টি পাটকল কিন্তু ছিল। সেখানে কিন্তু প্রচুর লোক কাজ করতো, 1,96,000 কাপড় মিলে আর 1,15,000 প্রায় এই পাটকলে কিন্তু কাজ করতো। তো এই আধুনিক শিল্প কিন্তু তখনকার দিনে এই কিছু কিছু ভারতীয়দের দ্বারা মানে তৈরি, তারা কিন্তু অনেক অর্থব্যবস্থা অনেকটা টিকিয়ে রাখার চেষ্টা করছিল। মানে পুরোটা বলছি না, এত লোকের মধ্যে ধরো কিছু কিছু মানুষ সেখানে সেখানে কর্মনির্ভর হয়ে কিন্তু তাদের জীবনযাপন ঠিকঠাকভাবে অতিবাহিত করতো। তারপরে পরে বিভিন্ন শিল্প, যেমন নীল শিল্প তো ছিল, কিন্তু নীল চাষের নীল দর্পণ নাটকের ভিতরে আমরা পড়েছি যে কিভাবে নীল চাষের করা হতো ইংরেজরা ভারতবর্ষের কৃষকদেরকে মানে ভয় দেখিয়ে তাদের প্রতি অত্যাচার করে। এবং আরেকটি বড় শিল্প ছিল, সেটি হচ্ছে চা শিল্প। আসাম এবং দার্জিলিংয়ের বাগান থেকে তারা কিন্তু প্রচুর পরিমাণে চা উৎপাদন করে সেই শিল্প কিন্তু তারা বিদেশে রপ্তানি করতো। এবং সেটি ভারতবর্ষের মানুষরা, ইংরেজরা করতো, কিন্তু ভারতবর্ষের কিছু কিছু মানুষ সেক্ষেত্রে হয়। যেমন আরো জিনিস, যেমন যখন ইংরেজদের যখন 71% ব্যাংকিং ব্যবস্থা কিন্তু ইংরেজদের হাতে ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা ভারতীয়দের কাছে প্রায় 57% চলে আসে। এরকম ভাবে আধুনিক শিল্প উদ্যোগ করে, তাছাড়াও চামড়া শিল্প, বিভিন্ন মানে উন্নত যন্ত্রপাতি এনে বিভিন্ন কাঁচা জিনিসপত্র, বিভিন্ন আসবাবপত্র জিনিসপত্র, তারপর ইমারতি মানে কাঠ, এই বিভিন্ন কাঠ উদ্যোগ, এসবগুলো কিন্তু ভারতবর্ষে কিন্তু আস্তে আস্তে শুরু করলো ভারতবর্ষের মানুষরা। মানে একদম যেটা ভেঙে গিয়েছিল, কিন্তু আস্তে 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 কিন্তু তারা আবার কিছু শুরু করতে থাকলো। তারপরে আধুনিক অর্থব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি প্রচলনের ফলে অর্থব্যবস্থা কিছুটা হলেও উন্নতি হলো, কিন্তু বাকি সমস্ত লোক তো কিছু হবে না। এই 1,96,000 1,15,000 লোক কাজ করে, বাকি লোকগুলো কি করবে? তারপরে কি হলো, এই বাকি যে জায়গাগুলোতে সেগুলো কিন্তু দরিদ্রতার কবলে কিন্তু তারা চলে গেল। এই দরিদ্রতা গেল, যেমন বলি উড়িষ্যাতে প্রায় 10 লক্ষ লোক অনাহারে মৃত্যুবরণ করলো। 14 লক্ষ লোক বোম্বে, পাঞ্জাব, ইউপি এই সমস্ত জায়গায় থেকে 14 লোক অনাহারে মৃত্যুবরণ করলো। বাংলায় 76 মন্বন্তরে প্রায় 30 লক্ষ মানুষ অনাহারে মারা গেল। তাই ইংরেজি লেখক লিখছে যে প্রায় 4 কোটি লোক ভারতবর্ষে তাদের রোজই অভ্যাস হয়ে গেছিল যে অনাহারে তাদের বাঁচা। যে সমস্ত একটা সময় বাংলাকে বলা হতো গোল্ডেন ইস্ট, সোনার পূর্ব সোনা বলতাম। তো সেখানকার মানুষের কোনো কিছু অভাব ছিল না। তোমরা বিভিন্ন পুরনো উপন্যাস এই সমস্ত দেখেছো যে বাংলার মানুষরা ধুতি পরতো, ভালো শান্তিপুরি সুন্দর পাঞ্জাবি পরতো, মেয়েরা গলায় হার পরতো, এমনকি ছেলেরা পর্যন্ত গলায় হার পরতো। অর্থনৈতিক দিক থেকে খুব উন্নতই ছিল, কিন্তু এই শিল্প নষ্ট হয়ে যাওয়ায়, কৃষির উপর প্রচন্ড চাপ পড়ায়, কৃষির উপর অত্যাধিক ট্যাক্স লাগানোর ফলে একসময় সম্পূর্ণ বাংলা অনাহারে মৃত্যুবরণ করতে শুরু করল। প্রায় বলা হয়েছে যে এখানে প্রায় 3/2 মানুষ বনচরদের মতো বসবাস করতে থাকতো। কোনো কিছু অনাহারে যেটুকু পেত, গাছ পাতা ফলমূল এই সমস্ত কিছু সংগ্রহ করে খেতে থাকতো, অন্য সংস্থানের কোনো জায়গা নেই। তো বোঝো, একসময় এত উন্নত জায়গা থেকে মানুষ এইভাবে শিল্প, কৃষি এই সমস্ত ধ্বংস সাধনের ফলে ভারতবর্ষের মানুষ চরম দরিদ্রতার মধ্যে পৌঁছে, যেখান থেকে আমরা আজও বেরোতে পারছি না। তো তোমরা এই বিষয়টা পড়ো, আমি যেটুকু বললাম আশা করছি তোমরা বুঝেছো। এটা একটু ডিটেলসে পড়বে। আর ইউপিএসসির মাইন্ডসেট হচ্ছে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, মুখস্থ না। ওয়েবসাইটটা লিঙ্ক করে করে পড়বে, বুঝে বুঝে পড়বে, তাহলে আশা করছি তোমাদের কোনো কিছু অসুবিধা হবে না এবং তোমাদের মনে থাকবে। ইউপিএসসি ছাড়া ডব্লিউবিসিএস তোমরা যে কোনো এক্সাম করতে দাও, সে ক্লাস 10 হোক, 12 হোক, যে কোনো বা ইতিহাস অনার্স করো, যাই করো, তোমরা যেটা भी পড়ো এগুলো বুঝে 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 এগুলো দেখো, বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। আর যা অসুবিধা হবে নিচে আমাকে কমেন্ট করে লিখবে, আমি সেগুলো তোমাদের বলবো।